বিষয়টা এরকম যে তুমি তোমার নিরাপত্তা বিধান করো, তাহলে তার একটা এনার্কির জায়গা তৈরি করছেন। তারা কি আপনাকে এত সহজে শান্তিতে থাকতে দেবে? এটা তো দেবে না। কিন্তু মনে রাখা দরকার, আমরা তো এই যে প্রায় 1.5 বছরের বেশি সময় অতিক্রম তো করলাম, এই সময়ে আমাদের আরো অনেক খেলোয়াড়ের মধ্যে তো একটা বড় খেলোয়াড় আমরা চোখের সামনে দেখতে পাই, যারা মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, নির্বাচন হলে আমাদের পরিস্থিতি একটু খারাপ হতে পারে, সুতরাং এটা যদি দীর্ঘায়িত করা যায় তাহলে তো আমরা তো ক্ষমতায় থাকলাম। এই ধরনের খেলোয়াড় তো আছে। আরো খেলোয়াড় আছে যে আমরা তো এইবারের যেটা করতে চেয়েছিলাম, পুরো মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আরো অনেক ঘটনা এখনো তো পুরোপুরি পারি নাই, হয়তো আর একটু সময় পেলে আমরা এটা পেরে যাব, তারা তো এটা চাইতে পারে। আর একটা সে বড় খেলোয়াড় অনেকদিন ধরে আমাদের দেশে আছে, যারা হচ্ছে এই রাজনীতিকে নাকচ করে বিরাজনীতিকরণের ধারা তৈরি করতে চায়। তারা কি এই সুযোগটা ছাড়তে চাইবে? তারা তো আর একটা হজবরলা করে আরো দীর্ঘমেয়াদী যাতে সংকটে পড়ে যায় তারা চাইবে। আমরা জানি দেশি বিদেশি নানা ধরনের খেলোয়াড় আছে, তারা মনে করে যদি একটা দুর্বল সরকার, বিশেষ করে অনির্বাচিত সরকার তো সবচেয়ে বেশি দুর্বল সরকার হয়, তো সেই ধরনের সরকার যদি থাকে ভূ রাজনৈতিক কারণে, তাদের পক্ষে অনেক কাজ করার সুবিধাজনক হয়ে দাঁড়ায়। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে নির্বাচনের যে ঘোষিত তারিখ সেই অনুযায়ী বলা যেতে পারে আর সর্বসাকুল্যে আছে 1 মাস 5 দিন। তো এই অবস্থায় এসে সারা দেশে আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা, বিভিন্ন স্থানে খুন খারাপি হত্যাকাণ্ড, এর মধ্য দিয়ে আরো নানান ধরনের প্রশ্ন উঠেছে। বিদেশি পর্যবেক্ষকদের কেন খরচ দেওয়া হবে? খোদ টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই প্রশ্নটি তুলেছে। এবং পাশাপাশি নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এখনো পর্যন্ত অনেকে মনে কাজ করছে। তার বিপরীতে আবার সরকার থেকে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসলে কোন দিকে যাচ্ছি আমরা, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুমিন হোসেন প্রিন্স। রুমিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং তাতে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সেখানে বলা হচ্ছে যে এতে করে পর্যবেক্ষক যারা আসবে তারা সঠিকভাবে কতটা মূল্যায়ন করতে পারবে এই নির্বাচন প্রসঙ্গে, তখন তারা তো এক ধরনের খরচ নিয়ে আসছে, সেই জায়গা থেকে এটি স্বার্থের সংঘাত কিনা আপনার কি মনে হয় প্রিন্স? না, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না দেখুন, আমাদের মতো দেশগুলোতে নির্বাচনে পর্যবেক্ষক তো আসাটা একটা প্রয়োজনীয় কাজ, কিন্তু সেই পর্যবেক্ষক মানে তো সে একটা কি বলে যে শতভাগ নিরপেক্ষ আচরণ করবে। সেই নিরপেক্ষ আচরণটা নিশ্চিত হয় অনেকগুলো প্রিকন্ডিশনের উপরে। তার মধ্যে একটা বিষয় তো বটেই, যারা আসবে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে। কিন্তু কেউ যদি আমরা আমাদের আয়োজনে এমনকি আর্থিক সহায়তা সহ এ ধরনের লজিস্টিক সহায়তা দেই, তাহলে তো অনেক সময় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। সুতরাং এটি খুব কোনো ভালো খবর বলে আমার কাছে মনে হয় না। তারা নিশ্চয়ই এদেশে আসলে কিভাবে তারা যাবে, তাদের অন্যান্য যে সাপোর্ট, অর্থাৎ বিশেষ করে আমি নিরাপত্তার কথাটা বলতে চাই, সেই সাপোর্টটুকু আমরা দিতে পারি, কিন্তু এ ধরনের আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে আনা, এটা বোধহয় কি বলবো যে পর্যবেক্ষক হিসাবে তাদের দায়িত্ব পালন সঠিক করার ক্ষেত্রে এটা খুব ভালো ফল আনবে বলে মনে হয় না, এবং এটা গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ভুইফোর বিদেশি সংগঠন হিসেবে ভুইফোর কিছু সংগঠনকে ইনভাইট করা হতো পর্যবেক্ষক হিসেবে। পরবর্তী দেখা গেল ওই সব সংগঠনে যারা নেতৃত্ব রয়েছে সব আওয়ামী মনোভাবাপন্ন ব্যক্তি বা আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল, সেগুলো নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এখন আবার এইটি নিয়ে কেন বিতর্কের মধ্যে যেতে হলো একটা অন্তর্বর্তী সরকারকে বা তার অধীনে একটা নির্বাচন কমিশন কেন হুট করে এই ধরনের একটি সিদ্ধান্ত নিল? পেছনের কোনো উদ্দেশ্য কি আছে আপনার মনে হয়? না, একটা তো হচ্ছে ধরেন নির্বাচন যেহেতু একটা অনেক বড় কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড আমরা শুরু করার পরও এখনো পর্যন্ত মানুষের মনে নানা সংশয় রয়ে গেছে। তার প্রধান কারণ যে নির্বাচনের পুরো পরিবেশ তৈরি, সরকারের অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রাজনৈতিক দলগুলোর পরস্পরের বিহেভিয়ার প্যাটার্ন, এইগুলো এখনো পর্যন্ত মানুষকে আস্থায় আনতে পারে নাই। নির্বাচন কমিশনকে তো এই ব্যাপারে একটা অন্যতম দায়িত্ব পালন করতে হবে। তা আমিও ঠিক, আমারও প্রশ্ন যে সে কেন এই বিতর্কিত কাজের মধ্যে গেল, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা পর্যবেক্ষকদের
তালিকা পুরোপুরি এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি পুরোটা না দেখতে পারলেও যে একটা যে চোখের সামনে আসছে যে এটা তো গ্রহণযোগ্য পর্যবেক্ষক তালিকা দরকার। তো এখন তারা যদি পুরনো ধাঁচ, আমি কোনো আপনি বিভিন্ন আমলেই দেখবেন এই সংকটগুলো হয়েছে, কারণ এইটা হয়। তো এখন পর্যন্ত বিশেষ করে আমি অর্থের যে কথাটা আসলো সে ব্যাপারে আমরা মন্তব্য করলাম। অন্যান্য বিষয় আমরা পর্যবেক্ষকের তালিকা আরো দেখার পরে, তাদের অতীত রেকর্ড এবং অন্যান্য দেখার পরে চূড়ান্ত মন্তব্য করা যাবে। কিন্তু আমি মনে করি যেহেতু এই বিষয়টা দৃষ্টি আকর্ষিত হয়েছে, এখনই এই বিষয়ে সমাধান নির্বাচন কমিশনের করা দরকার। একই সাথে পর্যবেক্ষক যাদেরকে নিয়োগ দেবে তাদের ব্যাপারেও যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাও করা দরকার বলে আমি মনে করি। প্লিজ আপনি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে বলে ফেললেন যে নির্বাচনে এখনো সন্দেহ সংশয় রয়েছে এবং কি কারণে সন্দেহ সংশয় রয়েছে আপনি সেই খানিকটা উল্লেখ করলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, যে আমি যদি সমকালে একটা রিপোর্ট আছে যে গত সোমবার 3 ঘন্টা বা 5 ঘন্টা ব্যবধানে 3টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে, একটা নরসিংদীতে, একটা চট্টগ্রাম, একটা যশোরে, এবং নতুন বছরে আলোচিত 8টি হত্যাকাণ্ড ঘটেছে। আহ এই যে আইন শৃঙ্খলা জনিত অবস্থা, সেখানে আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা জনিত যে পরিস্থিতি তা যথেষ্ট উন্নতি হয়েছে, যথেষ্ট ভালো অবস্থা রয়েছে। আমরা এগুলোকে কতখানি গুরুত্ব দেবো যে আমরা বাস্তবে দেখছি তার বিপরীতে সরকারের যে মন্তব্য? না, আমি ব্যক্তিগতভাবেও খুবই ক্ষুব্ধ। বিশেষ করে আমরা সরকারের আলোচনার প্যাটার্ন তো অনেকদিন ধরেই দেখছি, যেটা আসলে মোটেই গ্রহণযোগ্য না। বরঞ্চ অনেক ক্ষেত্রে এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, ন্যাক্কারজনক ঘটনাবলী হচ্ছে যেটাকে সরকার উপেক্ষা করছেন বা সাময়িক যেটা তারা বলতে চায় সেটা দিয়ে বোঝা যায় এগুলো প্রকৃতপক্ষে দমন সে করবে কিনা এই প্রশ্ন জনগণের সামনে আসে। কিন্তু আমার ক্ষুব্ধতার প্রধান বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের দিক থেকে নির্বাচন তারিখ ঘোষিত হওয়ার তাদের তো পুরো দায়িত্ব নিয়ে কাজকর্ম করা দরকার। এইখানে তারা কেন কি বলবো যে এই পরিবেশ এখনো পর্যন্ত শান্ত, এই ধরনের কথাবার্তা বলার থেকে বরঞ্চ এক একটা ঘটনায় সে যাতে আরো তড়িৎ পদক্ষেপ সরকার নেয়, দায়িত্ব পালন করে, সেই কথাটা তাকে জোরের সাথে বলা দরকার। সেটা না হলে তো নির্বাচন কমিশনের আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে আরো প্রশ্ন জাগবে। আমি একটা জাস্ট উদাহরণ দিই। দেখেন, অনেক আগে থেকে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অতীতের মতো অনেক গালভরা বুলি দিয়ে নানা অপারেশনের কথা বলছে। আচ্ছা, ওটা না হয় আমি একটু রাখলাম। সাম্প্রতিক সময়ে দেখলাম একজন নির্বাচন কমিশনার, যিনি অনেক করিতকর্মা বলেই আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি, তিনি যে বললেন যে আগামীকাল থেকে যৌথ বাহিনী অভিযান করবে। উনি সুনির্দিষ্ট করে কি করবে বললেন। তা আমার তো, যদি আমি হিসাবটা মিলাই, যখন আমি আপনার সাথে কথা বলছি উনি সেটি বলার পরে অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত সে ধরনের কি বলে যে দৃশ্যমান পদক্ষেপ তো দেখতে পাচ্ছি না। বরঞ্চ এই যে কতগুলো ঘটনা আপনি উল্লেখ করলেন এটা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এসব ঘটনা নির্বাচন কমিশন এবং সরকারের কথার সাথে সাংঘর্ষিক। সুতরাং তাদের গালভরা বুলি না আওড়িয়ে প্রকৃতপক্ষে যাতে জনজীবনের শান্তি, ন্যূনতম শান্তি ফিরিয়ে আনা যায়, মানুষ যাতে ভয়ের পরিবেশ মুক্ত হয়, সেই ব্যবস্থাটা করার দিকে এগোনো দরকার বলে আমার মনে হয়। আপনি যেমন সন্দেহ প্রকাশ করলেন, সংশয় প্রকাশ করলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা আগামী নির্বাচন আসলে হবে কিনা বা হলে কেমন হবে, বিভিন্ন মহল থেকে এই বিষয়টি উচ্চারিত হচ্ছে এবং কন্টিনিউয়াসলি এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। আমি নিজেও আমার ভূমিকাতে বলেছি নির্বাচনের সন্দেহ সংশয় নিয়ে নানান মহল থেকে অনেক ধরনের সংশয় সন্দেহ রয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তিনি মঙ্গলবার একটি মন্তব্য করেছেন যে নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ সংশয় ছড়াচ্ছেন তাদের সরকার নজরদারিতে রেখেছে। এটা তিনি কি মিন করতে চেয়েছেন? মানে আমরা কোন ধরনের সন্দেহ সংশয় বা প্রকাশ করতে পারবো না, যা কিছু চলছে সরকারের গুণকীর্তন গাইতে হবে, যা কিছু আমরা অ্যাবসার্ড দেখছি আমাদের দৃষ্টিতে সেটি তো আমাদেরকে পজিটিভলি অ্যাক্ট করতে হবে? মানে এটি আবার কোন ধরনের সরকারের টোন আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? না, আসলে ব্যাখ্যা করার কিছু নাই, মন্তব্য করতে পারি সামান্য। আমিও আজকে সকালবেলায় পত্রিকায় হেডলাইনটা দেখলাম। হেডলাইনের পরে অনেক কিছু পড়তে আসলে ইচ্ছা করে না। ওনার বিষয়ে আমি 2-3টা ছোট্ট মন্তব্য করতে চাই। না করতে পারলে আমি খুশি হতাম, কারণ অনেক কিছু যদি উপেক্ষা করা যায় এখনকার আমি কিন্তু কোনো ভয়ের থেকে বলছি না, আমি বাস্তবতা থেকে বলছি। অনেক কিছু শুধু ভয় না, নানা কারণে অনেককে উপেক্ষা করাই ভালো, এটা মনে রাখা দরকার।
এটা ভীতির জায়গা থেকে মোটেই না, এটা আমি খুব দৃঢ়ভাবে বলছি। এই যে যার কথা বললেন, তিনি দীর্ঘদিন ধরে নানা সময় যা কথাবার্তা বলেন, অনেক কিছু আসলে আমলে নিয়ে আমাদের উচিত না, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, সেইটা আমরা দেখলাম। দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে, এই সময় এই কথা বলা আমার কাছে মনে হয়েছে তিনি পরোক্ষভাবেই কাউকে কাউকে বা এক এক কোন একটা অংশকে বা একাধিক মানুষকে এক ধরনের হুমকির মুখে রাখতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে। আমরা শুনেছি, এটা তো ঘোষণা এসেছে যে নির্বাচন কমিশন দায়িত্ব যখন নির্বাচন ঘোষিত হলো, তখন যে কোনো সভা সমাবেশ এগুলো করার আগে আহ সরকারের অনুমতি নিতে হবে এবং এইটা যাতে নির্বাচনকে ব্যাহত না করে সেই কাজ করতে হবে। এখনো সেটি হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম মেনে যারা মনোনয়নপত্র দাখিল করেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের মব তৈরি করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হচ্ছে, অনেককে এইখানে নতুন ধরনের তাদের নিষিদ্ধ করার কথা নতুন করে তোলা হচ্ছে। এইটা তো নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ড শুরু হওয়ার পর এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এইটা তো নির্বাচনের আচরণবিধির বিরুদ্ধে অবস্থান বলেই আমার কাছে মনে হয়। তাহলে এই যে সামরিক কর্মকাণ্ডের কথা বললাম, কিছুটা বললাম, এইগুলো দূর করার দিকে যেতে হবে। কারণ তাই না হলে নির্বাচন কমিশন আচরণবিধি সহ প্রতিটি ভোটারের ভোট দেওয়ার যে পরিবেশ তৈরি করা, সেটা যেমন করতে হবে, তার নিরাপত্তা বিধানের কাজটা করতে হবে। দেখেন, আমাদের আলোচনা আসলে প্রার্থীদের নিরাপত্তা, তার জন্য আবার কি অস্ত্র দেওয়া, গানম্যান, এই সমস্ত। আমি তো এটা শোনার পরপরই বলেছি এটা তো নতুন সংকট একটা তৈরি করবে। তা সেইটার থেকে অবশ্যই কেউ যদি আমাদের নিয়ম অনুযায়ী এগুলো নিতে পারে সেটা নিক, কিন্তু এর জন্য আপনি আরো শত শত হাজার হাজার এই ধরনের কাজের মধ্যে ঢোকাবেন এবং বিষয়টা এরকম যে তুমি তোমার নিরাপত্তা বিধান করো, তাহলে তো আর একটা এনার্কির জায়গা তৈরি করছেন। সরকারের দায়িত্ব কি হলো? নির্বাচন কমিশন যখন দায়িত্ব নিচ্ছে তার দায়িত্ব কি হলো? এই কাজগুলো দ্রুততার সাথে তাতে করতে হবে। এই কথাগুলো আবারও এই কারণে বলছি, মনে রাখা দরকার, নানা ধরনের খেলোয়াড় আছে যারা কিন্তু আমাদের এই যে আমি ন্যূনতম গ্রহণযোগ্য শব্দটা বুঝেই বললাম যে নির্বাচনটা, এইটা যদি যথাসময়ে আমরা যাতে অনুষ্ঠিত না করতে পারি, তার জন্য নানা ধরনের প্রক্রিয়া কিন্তু অনেকে করতে চায়। তা তাদের এটাকে ধূলিসাৎ করে দিতে হবে। সেইটা না করে দিতে পারলে আমাদের যে গণতন্ত্রের পথে যাত্রা, সেটা কিন্তু ব্যাহত হবে। সুতরাং এটা ব্যাহত করার কোনো সুযোগ আমরা দেব না। যা কিছুই খারাপ কেষ্ট বেটায় চোর, কি একটা কথা আছে তাই না? তো এখন যা কিছু ঘটছে সব হচ্ছে ওই মানে আমরা যেটা বলছি যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ পালিয়ে গেছে, পালিয়ে যাওয়া দল আসলে কি শুধুমাত্র তারাই করছে, নাকি এর মধ্যে আরো অনেক ধরনের কম্পোনেন্ট আছে, আরো অনেক ধরনের খেলোয়াড়? আপনি অনেক ধরনের খেলোয়াড়ের কথা উল্লেখ করেছেন, এর বাইরে খেলোয়াড় কারা? দেখুন, প্রথম কথা হচ্ছে আসলে যে শব্দটা এখন দেশে প্রচলিত হয়ে গেছে, এটা ন্যূনতম সচেতন মানুষ হচ্ছে যে ট্যাগ দেওয়ার রাজনীতি বা ট্যাগ দেওয়া, আগে এত প্রচলিত ছিল না। তা আমার মনে হয় এর থেকে তো বেরিয়ে আসতে হবে। কারণ আপনি যদি প্রথমে ওই ধরনের একটা ট্যাগিং পজিশন নেন, তাহলে তো আপনি প্রকৃত ঘটনা কি সেটাও বুঝতে পারবেন না, প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে পারবেন না, প্রকৃত ভূমিকাও নিতে পারবেন না। সুতরাং আমি মনে করি এই আলোচনাটা মোটেই গ্রহণযোগ্য না। এটা তো সহজ হিসাব যে ধরেন যারা পরাজিত হয়েছে, খুবই স্বাভাবিক, তারা কি আপনাকে এত সহজে শান্তিতে থাকতে দেবে? এটা তো দেবে না। কিন্তু মনে রাখা দরকার, আমরা তো এই যে প্রায় 1.5 বছরের বেশি সময় অতিক্রম তো করলাম, এই সময়ে আমাদের আরো অনেক খেলোয়াড়ের মধ্যে তো একটা বড় খেলোয়াড় আমরা চোখের সামনে দেখতে পাই, যারা মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, নির্বাচন হলে আমাদের পরিস্থিতি একটু খারাপ হতে পারে, সুতরাং এটা যদি দীর্ঘায়িত করা যায় তাহলে তো আমরা তো ক্ষমতায় থাকলাম। এই ধরনের খেলোয়াড় তো আছে। আরো খেলোয়াড় আছে যে আমরা তো এইবারের যেটা করতে চেয়েছিলাম, পুরো মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আরো অনেক ঘটনা এখনো তো পুরোপুরি পারি নাই, হয়তো আর একটু সময় পেলে আমরা এটা পেরে যাব, তারা তো এটা চাইতে পারে। আর একটা সে বড় খেলোয়াড় অনেকদিন ধরে আমাদের দেশে আছে, যারা হচ্ছে এই রাজনীতিকে নাকচ করে বিরাজনীতিকরণের ধারা তৈরি করতে চায়। তারা কি এই সুযোগটা ছাড়তে চাইবে? তারা তো আর একটা হজবরলা করে আরো দীর্ঘমেয়াদী যাতে সংকটে পড়ে যায় তারা চাইবে। আমরা জানি দেশি বিদেশি নানা ধরনের খেলোয়াড় আছে, তারা মনে করে যদি একটা দুর্বল সরকার, বিশেষ করে অনির্বাচিত সরকারটা সবচেয়ে বেশি দুর্বল সরকার হয়, তো সে ধরনের সরকার যদি থাকে ভূ রাজনৈতিক কারণে, তাদের পক্ষে অনেক কাজ করার সুবিধাজনক হয়ে দাঁড়ায়। তো এই ধরনের বহুমুখী জায়গাগুলো কিন্তু এখন আছে, সেটা আমরা দেশ বিদেশ সব মিলে আমরা জানি। কিন্তু আমি বলছি যে সেই আলোচনাগুলো নিশ্চয়ই আমরা করতে পারবো,
কিন্তু আমার এই সময় ফোকাল পয়েন্ট কি, ফোকাল পয়েন্ট হবে 12ই ফেব্রুয়ারি যাতে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হয়। তার জন্য আমি প্রতিটা মুহূর্ত, কারণ আমি মুহূর্ত বলছি, ওই যে আপনি তো তুলে ধরলেন সময় আছে মাত্র 1 মাস, কয়দিন বললেন? 5 দিন। 5। তার মধ্যে দেখেন আপনি যদি দেখেন যে প্রায় কত পার্সেন্ট বললো, 28% নাকি আরো বেশি প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়নের জটিলতা আছে, কাজে কিন্তু কোনো মনোনিবেশ করতে পারছে না, ঘরেও তারা বসতে পারছে না, উকিলের দ্বারে দ্বারে ঘুরছে। তার মানে 20 তারিখের পর থেকেই যে আলোচনা শুরু হবে, 20 দিন মাত্র সময় থাকবে। কিন্তু এখন যদি আমরা এই অশান্ত পরিবেশকে শান্ত না করতে পারি, তাহলে তো এই সময় যথাযথভাবে প্রচার প্রপাগান্ডা, মানুষের ইনভলভমেন্ট, মানুষের ভোট দিতে যাওয়ার এই কাজটা কিন্তু হবে না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ যে এই বিষয়ে জানতে চাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন ঐতিহাসিক নির্বাচন, সেটা তো নিশ্চয়ই আর কোনো সুযোগ নেই, ঐতিহাসিক নির্বাচন, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই অন্তত। কিন্তু আপনি যে এক্সপেকটেশন গুলো কথা জানালেন বা আপনার যে দাবিগুলো, এইগুলোর পথে যদি সরকার না হেঁটে কোন রকম একটি নির্বাচন অনুষ্ঠান করে এবং তার মধ্য দিয়ে একটি ফলাফল বেরিয়ে এসে যা হবার তা হবে, সেই নির্বাচনে অ্যাকসেপ্টেন্স কতটুকু থাকবে আন্তর্জাতিক দেখুন, পর্যায়ে? খেয়াল করেন, সম্ভবত আপনার অল্প একটু আলোচনায় আমি একটা কথা একাধিকবার উচ্চারণ করেছি, এবং আজকে না, আমি কিছুদিন ধরে কথাটা বলছি, ন্যূনতম গ্রহণযোগ্য। তার মানে আমরা ওই ধরনের ঐতিহাসিক ভালো এটা কিন্তু আসার জায়গায় আর থাকি নাই, এটা সঙ্গত কারণে। কারণ শুরুতে এ ব্যাপারে সময় থাকলে আমি বলতাম, আজকে না বলি, পরে বলা যাবে। তাও একটু খালি পয়েন্ট বলি যে 2024 সালের দ্বিতীয়বার যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম, সম্ভবত তারিখ ভুল না হলে 5ই অক্টোবর, আমরা বাম জোটের পক্ষ থেকে লিখিত ওনাকে যে কাগজ দিয়েছিলাম, উন্মুক্ত করুক, আপনারা দেখতে পারবেন, আমরা বলেছিলাম নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যে কাজ করা শুরু করার কথা সেটা করেন। তা সেটা তো ওনারা করেন নাই। তা সুতরাং আমি সবটা তো আশাই করছি না, এই জন্য ন্যূনতম গ্রহণযোগ্য এই শব্দটা রিপিট করলাম এই কারণে, এর মধ্য দিয়েই কিন্তু কথাটা পরিষ্কার হলো, গ্রহণযোগ্য তো হইতে হবে রে ভাই। গ্রহণযোগ্য যদি না হয়, তাহলে গ্রহণযোগ্যর উল্টা পিছে যে কথাটা আছে সেটাই হবে। কিন্তু আমি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি এই শব্দে থাকতে চাই। আর টাইম টু টাইম আমরা ধরেন আগামীকাল বা আগামী 1 সপ্তাহ পরে বা আগামী 15 দিন পরে পরবর্তী কথাটা আমরা বলবো এবং দৃঢ়তার সাথে বলবো। কিন্তু এই কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে এই কথা বলতে চাই, সরকারের যেহেতু এখন প্রধান দায়িত্ব, সরকারি উৎসব মুখর এবং ঐতিহাসিক এই শব্দগুলো তারা বলেছে, হ্যাঁ এখনো সময়, তারা যদি আমার এই কথাটাকে বাইপাস করে ন্যূনতম গ্রহণযোগ্য না, সর্বমহলে ঐতিহাসিক গ্রহণযোগ্য কোনো নির্বাচন করতে পারে, তাহলে তো সবচেয়ে আগেই আমরা ধন্যবাদ জানাবো। আমি বলবো যে আপনারা সেই পথে হাঁটেন, তাতে করে সচেতন জনগণ বলেন, অন্যদের যে সহযোগিতা চান সেইটা পাবেন। সেইটা যদি না করতে পারেন, ইতিহাস থেকে একটা বড় কথা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, হয়তো অনেকে নেবেন না, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এটাই স্পষ্ট কথা। অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার প্রত্যাশাগুলো পূরণ হোক, সেটি আমরা চাই। আমাদের যে সন্দেহ সংশয় সেগুলো যেন বাস্তবায়ন না হয়, সেই প্রত্যাশাই আমাদের। আমরা চাই আমাদের সব ধরনের সন্দেহ সংশয় মিথ্যে প্রমাণিত হোক। দর্শক, আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ।